হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাদের চ্যানেল আরজান স্টোরিজে স্বাগতম আমাদের আজকের ব্লগটি দেখার জন্য। আজকে আমি ঘুরতে এসেছি কক্সবাজারের একুরিয়ামে, যেটাকে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বলা হয়ে থাকে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড প্রথমবারের মতো বাংলাদেশের কক্সবাজারে নিয়ে এসেছে আন্তর্জাতিক মানের একুরিয়াম দেখার সুযোগ, যাতে রয়েছে নোনা পানি ও মিঠা পানির শতাধিক প্রজাতির মাছ, সমুদ্রে বা নদীতে বসবাসকারী স্বদেশীয়, বিদেশীয় ও বিরল প্রজাতির নানা রকমের জলজ প্রাণী। ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্রের তলদেশের রূপ। আর আমি আজকে এই অ্যাকোয়ারিয়ামটি নিজে ঘুরে দেখব ও ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, এবং প্রত্যেকটি প্রাণীকে নিয়ে চেষ্টা করব ছোট করে কিছু আলোচনা করার। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, এটার যেই খরচ এবং আরও যা যা রয়েছে এই অ্যাকোয়ারিয়ামে এবং এটার টিকিট মূল্য সব কিছুই শেয়ার করব আমার আজকের ভিডিওটিতে। তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবাইকে অগ্রিম ধন্যবাদ। অ্যাকোয়ারিয়ামে প্রবেশ করে প্রথমেই দেখতে পেলাম ভয়ঙ্কর পিরানহাকে। নামের আগে ভয়ঙ্কর শব্দটি তার সাথে ব্যবহার হয় তার হিংস্র স্বভাবের কারণে। দলবদ্ধভাবে চলাচলকারী এই প্রাণী মুহূর্তেই আস্ত গরু কিংবা বড় একটি জীবকে খেয়ে কঙ্কালে পরিণত করতে পারে। তাদের হিংস্র স্বভাবের কারণে বিশ্বের বহু দেশে এটি নিষিদ্ধ মাছ হিসেবে ঘোষিত। আফ্রিকা ও আমাজনের উপখালে এদের বিচরণ বেশি। এরা প্রায় 10 থেকে 12 বছর পর্যন্ত বাঁচতে পারে। অ্যাকোয়ারিয়ামের অন্যতম আকর্ষণ হলো এই মাছগুলো। এই মাছগুলো দর্শনার্থীদের জন্য বেশ আকর্ষণের ও উপভোগের, বিশেষ করে বাচ্চাদের জন্য বেশ উপভোগের এই অংশটুকু। কারণ এই মাছগুলোকে দর্শনার্থীরা নিজ হাতে ফিটারের মাধ্যমে খাওয়াতে পারে। কেমন যেন এই মাছগুলোর সাথে দর্শনার্থীদের যোগাযোগ যুগ যুগ ধরে। দর্শনার্থীরা যেমনটা চায় ঠিক তেমনি সাড়া দিয়ে থাকে এই মাছগুলো। এই মাছগুলোকে খাওয়ানোর জন্য আপনাকে পার ফিটার প্রতি 20 টাকা করে আলাদা পে করতে হবে। এরপর দেখা পেলাম ম্যাঙ্ক জয়েন্ট ক্যাটফিশের। সুস্বাদু পানির সবচেয়ে বড় মাছ বলা হয়ে থাকে এগুলোকে। এরা শান্ত প্রকৃতির মাছ, কিছুটা হাঙ্গর ও কিছুটা পাঙ্গাস আকৃতির লাগে। ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড এসব অঞ্চলে এদের বিচরণ বেশি। হাঙ্গরের সাথেও হাইব্রিড সিস্টেমে প্রজনন করানো হয় এদেরকে। এরা হাঙ্গররূপী হলেও স্বভাবে শান্ত ও আক্রমণহীন। এদের দাঁতও নেই। শ্যাওলা ও পানির নিচে থাকা লতাপাতা উদ্ভিদ খেয়েই এরা জীবনযাপন করে থাকে। কোনো কোনো ম্যাঙ্ক জয়েন্ট 5 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। ম্যাঙ্ক জয়েন্ট ক্যাটফিশের পাশের অ্যাকোয়ারিয়ামেই রয়েছে সিচিলিড। এগুলোকে হলুদ তোতা সিচিলিড বলা হয়ে থাকে। রক্তচোষা সিচিলিডের হাইব্রিড প্রজাতির মাছ এগুলো। তাইওয়ান, থাইল্যান্ড সহ বিশ্বের অনেক স্থানেই এদের দেখা মিলে থাকে। এদেরকে অ্যাকোয়ারিয়ামে দেখতেই বেশি ভালো লাগে। সিচিলিডের পাশের অ্যাকোয়ারিয়ামে রয়েছে টেলিস্কোপ ফিশ। তাদের ভয়ঙ্কর চাহনি ও আকৃতির কারণে তাদের এই উদ্ভট নামে নামকরণ করা হয়ে থাকে। এরা গভীর সমুদ্রে ও অতি ঠান্ডা পানিতে থাকতে বেশি পছন্দ করে। এদের দেখতে পাওয়া যায়ও খুব কম। দেখতে কালো হলেও মাছগুলো বেশ কিউট। অ্যাকোয়ারিয়ামে এদের বেশ ভালোই মানায়। অ্যাকোয়ারিয়ামের এই স্থানটিতে সুন্দরবনের একটি পরিবেশ তুলে ধরা হয়েছে, যেখানে নদী বা সমুদ্রের নিকটবর্তী স্থানে আমাদের সুন্দরবনের যেই প্রাণীগুলো থাকে তথা বাঘ, এরপরে আপনার কুমির, হরিণ, তো তাদেরকে এখানে রাখা হয়েছে। এগুলো সম্ভবত মরা বা মূর্তি, যেটাই হোক আমি স্পষ্ট বুঝতে পারিনি। স্থানীয় নাম দেবদূত মাছ। দক্ষিণ আমেরিকা সহ বিশ্বের প্রায় স্থানেই এখন এই মাছকে দেখতে পাওয়া যায়, তবে এরা অ্যাকোয়ারিয়াম মাছ হিসেবেই বেশি ব্যবহৃত। ছোট চিংড়ি বা কৃমি সাধারণত এরা খেয়ে থাকে। এরা সর্বোচ্চ 4 থেকে 5 ইঞ্চি বড় হতে পারে এবং 10 থেকে 12 বছর পর্যন্ত বাঁচতে পারে। 3 স্পটেড সুইমিং কার্প। এগুলো আমাদের দেশের স্থানীয় কাঁকড়াগুলোর মতোই দেখতে অনেকটা। বিশ্বের বিভিন্ন দেশে এগুলোকে খাওয়া হয়ে থাকে। আমাদের যে আঞ্চলিক কাঁকড়াগুলো রয়েছে অনেকটা দেখতে ওই কাঁকড়াগুলোর মতনই।
এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে স্টারফিশ। এরা সামুদ্রিক মেরুদণ্ডহীন ফিশ। এদের 5টি বাহু তারা আকৃতি হওয়ায় এদেরকে স্টারফিশ বলা হয়ে থাকে। এরা স্পর্শ ও স্পর্শহীন দুইভাবেই শারীরিক সম্পর্ক করতে পারে। অ্যাকোয়ারিয়ামের এই স্থানটিতে রয়েছে টাইগার শোভেলনোজ ক্যাটফিশ। টাইগার ক্যাটফিশ হল লম্বা ঝুঁকিযুক্ত মিঠা পানির ক্যাটফিশের একটি বিশেষ দল। এটি জীববিজ্ঞানীদের নিকট বিখ্যাত একটি ক্যাটফিশ। আমেরিকা, আফ্রিকা সহ অ্যামাজনে এদের বিচরণ দেখা যায়। মিঠা পানির ক্যাটফিশদের মধ্যে অন্যতম হল এই টাইগার শোভেলনোজ ক্যাটফিশ। এদেরকে বলা হয় এলবিনীয় রেইনবো শার্ক। রেইনবো শার্কের কয়েক জাতি রয়েছে। চীন, ইন্দোচীনের মেকং ব্যাংফাই নদীতে এদের বিচরণ করতে দেখা যায়। সাধারণত বালুকাময় গভীর জলে এরা থাকতে পছন্দ করে এবং শেওলা জাতীয় খাবার খেয়ে থাকে। এরা শান্তিপূর্ণভাবে থাকে, তবে নিজ জাতীয়দের প্রতিও ক্ষিপ্ত হতে দেখা যায়। এই মাছগুলোকে বলা হয় ব্ল্যাক ঘোস্ট নাইফ ফিশ, বাংলা নাম কালো ভুতুড়ে মাছ। কালো ভূতের ছুরি মাছটি স্থানীয়ভাবে দক্ষিণ আমেরিকার বালুকাময় নিচের খড়িতে বাস করে থাকে। 3 স্পট গুরামি। স্পট গুরামি দক্ষিণ পূর্ব এশিয়ার মিঠা পানির মাছ। এরা ধীরগতিতে চলাচলে প্রসিদ্ধ। চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় এদের দেখা পাওয়া যায়। শেওলা ও ব্রাইন চিংড়ি এই মাছগুলোকে সঠিক পুষ্টি দান করে। এদের আয়ুকাল 5 থেকে 8 বছরের মতো হয়ে থাকে। মাছগুলো দেখতে খুবই কিউট। এটাকে বলা হয় অস্কার ফিশ। মিঠা পানির শান্ত স্বভাবের এবং সুযোগে আক্রমণাত্মক হয়ে ওঠে এই অস্কার মাছ। আমাজনের গহীনে ও ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, কলম্বিয়া, প্যারাগুয়ে, ভেনেজুয়েলায় এদের দেখা পাওয়া যায়। কৃমি, ছোট মাছ, ফল এসব খেয়ে থাকে সাধারণত এরা। এরা প্রায় 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। পিঙ্ক কালারের এই মাছগুলোর নাম জিয়ান্ট গুরামি। মিঠা প্রাণীর শান্ত প্রকৃতির মাছ। সাধারণত দলভেদে এরা বিচরণ করে থাকে। দক্ষিণ এশিয়ার থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনে এদের সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এরা শৈবাল, চিংড়ি, ছোট মাছ, কেঁচো এগুলো খেয়ে থাকে। প্রায় 10 থেকে 15 বছর পর্যন্ত এদের আয়ুকাল হয়। মাছগুলোর চাহনি দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য হবে। এতটা সুন্দর চাহনি এবং এতটাই নীরব প্রকৃতির এই মাছগুলো, অনেকটা গোলাপি ডলফিনের মতো। কালো ও দেখতে ভয়ঙ্কর এই মাছটির স্থানীয় নাম হলো গুইজা। মিঠা ও লবণাক্ত উভয় রকমের পানিতেই বিচরণকারী মাছ এটি। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশের নদী খালে এদের দেখতে পাওয়া যায়। এরা ছোট মাছ ও শেওলা খেয়ে থাকে। এদের আয়ুকাল 8 থেকে প্রায় 10 বছরের মতো। ওয়াকিং ক্যাটফিশ বা সাদা মাগুর। মাগুর বাংলাদেশের এবং ভারতের পশ্চিমবঙ্গের বহুল পরিচিত মাছগুলোর মধ্যে একটি মাছ, যার মূল প্রাপ্তিস্থান দক্ষিণ পূর্ব এশিয়া। এর স্থানীয় নাম মাগুর। আন্তর্জাতিকভাবে এটি ওয়াকিং ক্যাটফিশ নামে পরিচিত। এগুলো সাধারণত মিঠা পানিরই মাছ হয়ে থাকে। মাগুর মাছ বাংলাদেশ ছাড়াও ভারত, মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোচীন, ফিলিপাইন, হংকং এবং ইন্দোনেশিয়াতে পাওয়া যায়। অ্যাকোয়ারিয়ামের এই স্থানটিতে রয়েছে ইয়েলো প্যারট চিসলেট। এটি মূলত হাইব্রিড জাতীয় একটি মাছ, যার উৎস তাইওয়ানে। মূলত দক্ষিণ আমেরিকায় এদের বিচরণ সবচেয়ে বেশি, যদিও সারা বিশ্বজুড়ে বিভিন্ন নদীতে এদের বিচরণ অল্প অল্প রয়েছে। ইয়েলো সহ আরও কিছু মাল্টি কালারেরও হয় এই মাছগুলো, দেখতে অনেক কিউট। এই মাছটির স্থানীয় নাম ব্ল্যাক কার্প। আমাদের দেশের গ্রাস কাপের মতো দেহাকৃতির এই মাছের পৃষ্ঠ ও পাখনা কালো এবং নিচের দিকটা ধূসর বর্ণের হয়ে থাকে। কালো কার্পের আদিনিবাস পূর্ব সাইবেরিয়া হতে দক্ষিণ চীনের আমুর নদী পর্যন্ত। এরা প্রবাহমান নদীতে ডিম দিয়ে থাকে। আবার সহজেই হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমেও পোনা উৎপাদন সম্ভব হয় এদের মাধ্যমে। কিং কার্প বা রাজকাঁকড়া। রাজকাঁকড়া হচ্ছে ঘোড়ার খোরের মতো দেখতে
উপবৃত্তাকারের একটি কাঁকড়া। এরা প্রধানত অগভীর নরম বালি বা কাদা সমৃদ্ধ সমুদ্রতলে বসবাস করে থাকে। এরা 9 থেকে 12 বছর বয়সে প্রাপ্তবয়স্ক হয় এবং 12 থেকে 19 বছর পর্যন্ত বেঁচে থাকে। পূর্ণ জোয়ারের সময় এরা প্রজনন করে থাকে এবং বিভিন্ন দ্বীপের বালুকাময় জায়গাতে এদেরকে দেখতে পাওয়া যায়। এদের পেছনে থাকা ছোট লেজটি দিয়ে তৈরি করা হয় ক্যান্সারের ওষুধ, তাই চিকিৎসাশাস্ত্রে এই প্রাণীটির কদর দিন দিন বেড়ে চলছে। এই মাছটিকে বলা হয় স্পাটেড গার্ড। কুমিরের বাচ্চা আকৃতির এই মাছটি আমেরিকার মিষ্ট পানিতে বিচরণ করে থাকে। এরা শান্ত, আবার কখনো আক্রমণাত্মক স্বভাবেরও হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশের মিষ্টি পানির নদীতে এদের দেখা মেলে। প্রায় 16 থেকে 18 বছর পর্যন্ত এরা বাঁচতে পারে। গোল্ডফিশ। গোল্ডফিশ কার্প পরিবারের অপেক্ষাকৃত ছোট সদস্য। গোল্ডফিশ পূর্ব এশিয়ার স্থানীয় মাছ। গোল্ডফিশের রয়েছে বরফ শীতল পানিতে বেঁচে থাকার অদ্ভুত অভিযোজন ক্ষমতা। মানুষসহ অধিকাংশ প্রাণী যেখানে অক্সিজেন ছাড়া কয়েক মিনিটের মধ্যে মারা যায়, সেখানে উত্তরীয় রূপের বরফ ঢাকা জলাভূমিতে গোল্ডফিশ মাসের পর মাস বেঁচে থাকতে পারে। এরা বিভিন্ন কালারের হয়ে থাকে। নদীতে বসবাসের সাথে সাথে এরা অ্যাকোয়ারিয়ামেও বেশ প্রসিদ্ধ। পিঙ্ক কালারের এই মাছটির স্থানীয় নাম টিনফয়েল বার্ব। শান্ত প্রজাতির মাছ, দেখতে অনেকটা আমাদের দেশের সরপুঁটির মতো। এদের মূল উৎস থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীনে। মিষ্ট পানির খাল বিল নদীতে এদের বিচরণ রয়েছে। এইগুলোকে বলা হয় বারোগুনি মাছ বা টাইগার পার্স। এই মাছগুলোর অনেকগুলো নাম রয়েছে। শরীরে আকর্ষণীয় প্যাটার্নের কারণে সারা বিশ্বে অ্যাকোয়ারিয়াম ফিশ হিসেবে পরিচিত ও জনপ্রিয় এই তেরাপন জারবোয়া। এই কাঁকড়াগুলোকে বলা হয় চারিবিডিস লুসিফেরা। বিশেষ প্রজাতির কাঁকড়া এগুলো। এরা স্বভাবত আক্রমণাত্মক হয়ে থাকে। ভারত মহাসাগর, বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, তাইওয়ান, মিশর সহ ভূমধ্যসাগরের আশপাশ এলাকায় এদের বিচরণ করতে দেখা যায়। এখানে রয়েছে রেড গোস্ট কার্প। এদেরকে ভূত কাঁকড়াও বলা হয়ে থাকে, কারণ এরা এদের শরীরের রং বদলাতে পারে। ভূত কাঁকড়ার চোখের ডাঁটা লম্বা এবং ফোলা ফোলা থাকে। বিশ্বের বিভিন্ন দেশের মতো কক্সবাজারের কাঁকড়া বিচেও ও সুন্দরবনেও কাদার মাটিতে এগুলোকে দেখতে পাওয়া যায়। শত্রুর আঁচ করতে পারলে এরা গর্তে লুকিয়ে পড়ে। ভয়ঙ্কর আকৃতির এই মাছটির নাম সাকার ফিশ। এটিকে অনেকের মতে বিষাক্ত বা বেস্বাদ মাছ বলা হয়ে থাকে।
এটি অন্য মাছের জন্য হুমকির কারণ। এটি মূলত এদেশীয় মাছ নয়, তবুও দেশের বিভিন্ন নদী, খাল ও ড্রেনে এই মাছের সন্তান ইদানিং পাওয়া যাচ্ছে। এই মাছগুলো হিংস্র প্রকৃতির হয়ে থাকে অন্য মাছদের জন্য। এটি হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অংশ। অ্যাকুয়ারিয়ামটি অনেক বড়। ডানে, বামে এবং উপরে পুরো জায়গা জুড়েই এই অ্যাকুয়ারিয়ামটি তৈরি করা হয়েছে। সমুদ্রতলের বৈচিত্র্যময় জগৎ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে অ্যাকুয়ারিয়ামগুলোতে। জলজ গাছ বা সেই ধরনের পরিবেশও দেওয়া হয়েছে যেন মাছগুলোর কোনো ক্ষতি না হয় এবং পানির তাপমাত্রাও উপযোগী থাকে। অ্যাকুয়ারিয়ামের পানির তাপমাত্রা যত বেশি থাকবে, সেই পানিতে অক্সিজেনের পরিমাণ ততই কম হবে। তাই পানিতে এয়ার পাম্পের সাহায্যে বেশি পরিমাণ অক্সিজেন সরবরাহ করা হয়। আর অ্যাকুয়ারিয়ামে জলজ গাছ থাকলে পানির তাপমাত্রাও কম থাকে আর অক্সিজেনও বেশ ভালো পাওয়া যায়। অ্যাকুয়ারিয়ামের এই অংশগুলোতে বড় বড় জলজ প্রাণীগুলোকে রাখা হয়েছে, যেগুলো নোনা পানির এবং মিঠা পানির দুই রকমের পানিরই হয়ে থাকে। যেমন হাঙ্গর, এরপরে কোরাল, এরকম সহ আরও বড় বড় যেই প্রাণীগুলো রয়েছে সেগুলোকে রাখা হয়েছে অ্যাকুয়ারিয়ামের এই পয়েন্টটিতে। এখানে যেমন মিঠা পানির মাছও রয়েছে, ঠিক তেমনিভাবে নোনা পানির মাছও রয়েছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকুয়ারিয়ামের সবচেয়ে মজাদার এবং সবচেয়ে ভালো লাগার জায়গাটি হচ্ছে অ্যাকুয়ারিয়ামের এই অংশটি। মনে হবে যে সমুদ্রের নিচে যে আমরা মনে হয় এই মাছগুলো দেখছি, মাছগুলো আমাদের পাশ দিয়ে অতিক্রম করছে। বিশেষ করে এই অংশগুলো দেখে বাচ্চারা বেশ ভালোই আনন্দ পেয়ে থাকে। নানান রকমের অসংখ্য মাছের দলবদ্ধভাবে এরকম ছোটাছুটি করা দর্শনার্থীদেরকে বেশ আনন্দ দিয়ে থাকে। সবচেয়ে মজার ব্যাপার হলো অ্যাকুয়ারিয়ামের এই শার্কগুলো। যতটুকু জানি যে শার্ক এটা আক্রমণাত্মক প্রাণী হয়ে থাকে, কিন্তু এগুলো আসলে হয়তো আক্রমণ কম করে, মানে হাইব্রিড প্রজাতির। এই কারণে এগুলো হয়তো কিছুটা শান্ত প্রকৃতির এবং আকারেও ছোট। আমরা মাছগুলো দেখে যেমনটা আশ্চর্য হচ্ছি, মাছগুলো সম্ভবত আমাদেরকে দেখে ঠিক ততটাই আশ্চর্য হচ্ছে যে এরা কারা, কিভাবে তাকিয়ে আছে আমাদেরকে দেখে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে বিভিন্ন রকমের সামুদ্রিক কাছিমও রয়েছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দ্বিতীয় তলায় রয়েছে ডক্টর ফিশ থেরাপি।
ডক্টর ফিশ থেরাপি মানে হচ্ছে এখানে মাছগুলোই ডক্টর, যে আপনাকে থেরাপি দিবে। কী ধরনের থেরাপি দিবে তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখুন লেখা রয়েছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ডক্টর থেরাপি বা ডক্টর ফিশ থেরাপি যেটা, সেটা কী ধরনের থেরাপি দেয় এবং তার উপকারিতা কী, এখানে সব কিছু লেখা রয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং কখনও যদি এখানে আসেন তাহলে এই থেরাপিও নিতে পারেন। এছাড়া এখানে সমুদ্রতলের মুক্তা, মণিমুক্তা, বিভিন্ন ধরনের ডিজাইনের এই সামুদ্রিক যেই মুক্তাগুলো রয়েছে বা পাথর রয়েছে সেগুলো দ্বারা তৈরি বিভিন্ন অলংকার জাতীয় জিনিসও পাওয়া যায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের দ্বিতীয় এবং তৃতীয় তলাতে। এই জায়গাটিতে অনেক ধরনের ঝিনুকের কালেকশনও রাখা হয়েছে। বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি সামুদ্রিক যে ঝিনুকগুলো রয়েছে সেই ঝিনুকের কালেকশন রাখা হয়েছে এই দ্বিতীয় তলাতে, এবং কৃত্রিম উপায়ে এগুলোতে থেকে বাচ্চাও তৈরি করানো হয়। এই জায়গাটিতে কিছু চিংড়ির কালেকশনও রয়েছে। অনেক বড় বড় ধরনের চিংড়ি, সামুদ্রিক চিংড়ি যেগুলো, আবার মিঠা পানির চিংড়িও আছে, যেটাকে আমরা গলদা বা বাগদা হিসেবে আমরা চিনে থাকি। আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে যেগুলোর চাষ করে থাকে ওই ধরনেরও কিছু চিংড়ির কালেকশনও রয়েছে এদিকে। এখানে কিছু অ্যাকুরিয়াম ফিশ রয়েছে ও নানান রঙের অ্যাকুরিয়াম ফিশ রয়েছে। মাছগুলো দেখতেও খুব দারুণ লাগতেছে, অনেকটা চান্দা মাছের মতো দেখতে মনে হচ্ছে এগুলোকে। বিভিন্ন রঙে রয়েছে, হলুদ, গোলাপি, সবুজ, তারপরে বেগুনি, বিভিন্ন ধরনের অ্যাকুরিয়ামের ফিশ রয়েছে এখানে। এখানের কালেকশনগুলো বেশ দারুণ, ছোট ছোট মাছগুলো দেখতে বেশ কিউট লাগছে এগুলোকে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যে ডক্টর থেরাপিগুলো রয়েছে সেই ডক্টর থেরাপিগুলো কিভাবে দেওয়া হয় সেটা আপনাদেরকে একটু দেখাবো। আর এই ডক্টর থেরাপির জন্য আপনাকে আলাদা পে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকজন দর্শনার্থী যারা এসেছিল তারা থেরাপি দিচ্ছেন এখানে বসে। সাধারণত এই থেরাপিগুলো পায়ে দেওয়া হয়ে থাকে, তথা একটা পাত্রের মধ্যে যেখানে কিছু মাছ থাকবে সেখানে আপনি পাওটাকে পানিতে ভিজিয়ে রাখবেন এবং মাছগুলো আপনার যেই পচা চামড়া বা পায়ে যদি কোনো গোটাগাটি থাকে সেগুলোকে কামড়িয়ে কামড়িয়ে উঠিয়ে ফেলবে। এই ধরনের কোনো একটা থেরাপি হয়তো আর কি।
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের অন্যতম একটি অংশ হচ্ছে 3D মুভি দেখা। অর্থাৎ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আপনি চাইলে সমুদ্রের নিচের যেই জগৎটি রয়েছে সেটিকে মুভি আকারেও বসে দেখতে পারেন 3D সিস্টেমে। এবং 3D মুভি দেখার জন্য আপনাকে আলাদা টিকিট কাটতে হবে, যেটা টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা। এগুলোকে বলা হয়ে থাকে জেলিফিশ। এই জেলিফিশগুলো সাধারণত সাগরেই এগুলোর বিচরণ দেখা পাওয়া যায়। তবে এই জেলিফিশগুলো জেলেদের জন্য বেশ একটা আতঙ্ক, কারণ এই জেলিফিশের কারণে মাছগুলোর বেশ ক্ষতি হয়ে থাকে এবং জেলেদেরও মাছ ধরতে বেশ সমস্যা হয়। বাকি এই জেলিফিশগুলো দেখতে বেশ কিউট। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে এখানে ছবি তোলারও ব্যবস্থা রয়েছে, তথা আপনি যে ভ্রমণ করেছেন, এখানে যে এসেছেন, সেটার যদি কোনো প্রমাণ যদি রেখে যেতে চান, তাহলে চাইলে আপনি এখানে ছবি তুলে প্রমাণ রেখে যেতে পারেন। এছাড়া 4 তলায় রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা। এখানে রাইডগুলোর জন্য আলাদা পে করতে হয় 20 টাকা বা 30 টাকা করে, এবং বাচ্চাদের খেলনাধুলা করার জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে। বাচ্চারা বেশ আনন্দ পায় এখানে এসে। তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মূল টিকিট যেটা, সেটা হচ্ছে 300 টাকা। অর্থাৎ মূল গেট দিয়ে প্রবেশ করার সময় যেই টিকিটটা লাগবে সেটার মূল্য হচ্ছে 300 টাকা। এছাড়া অন্যান্য যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোর জন্য আলাদা করে আপনাকে পে করতে হবে। তো এই ছিল আমার মোটামুটি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ঘোরাঘুরি, যেটা আমি নিজেও ঘুরলাম, ভিডিও করলাম এবং ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখালাম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। এবং আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।